প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সীতাকুণ্ড অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ভাষার মাস। তোমরা জানো, একমাত্র ভাষার জন্যে আমরাই কিন্তু প্রাণ দিয়েছিলাম। অর্থাৎ পৃথিবীর কোনো দেশে এমন কোনো নজির নেই যে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এ কারণে এই মাসটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা কিন্তু অত্যন্ত গর্বের বিষয় আমাদের জন্যে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। আজকে আমি তোমাদের দশম শ্রেণী পদার্থবিজ্ঞান একটা ক্লাস নিব, সপ্তম অধ্যায়ের। চ্যাপ্টারটার নাম হচ্ছে তরঙ্গ শব্দ। প্রথমে এসো আমরা একটা ভিডিও দেখি। এরপর এখানে একটা পুকুর দেখতে পাচ্ছ তোমরা। তার মধ্যে যদি একটা বল নিক্ষেপ করি, আমরা সাধারণত বাস্তবে কিন্তু এই ঘটনাটা করে থাকি। অর্থাৎ তোমরা যারা ফুটবল খেলো তারা অনেকেই পুকুরে গিয়ে বল এভাবে ছুঁড়ে মারো। তখন কি দেখো, চারিদিকে এভাবে একটা ঢেউয়ের সৃষ্টি হয়। বলটি দ্বারা সৃষ্ট আলোড়ন পুকুরের সমগ্র অংশে বিস্তৃত হচ্ছে। খেয়াল করে দেখো, এই আলোড়নটা, অর্থাৎ আমি যেটাকে ঢেউ বলছিলাম একটু আগে, সেটা আলোড়নটা যে পুকুরের সমগ্র অংশে বিস্তৃত হচ্ছে। অর্থাৎ আলোড়নটা পুকুরের সমগ্র অংশে বিস্তৃত হচ্ছে। এর নাম হচ্ছে তরঙ্গ, অর্থাৎ ঢেউ। এটাও পানির ঢেউ, অর্থাৎ এটাকে তুমি তরঙ্গ বলতে পারো। তাহলে সাগরে যে আমরা পানির ঢেউ দেখি, সেটাও এক ধরনের তরঙ্গ। তাহলে বুঝতেই পারছো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে তরঙ্গ। এখান থেকে আমরা কি শিক্ষণফলগুলো শিখবো সেটা একবার দেখে নিই। অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা তরঙ্গের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, তরঙ্গের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি ব্যাখ্যা করতে পারবে, তরঙ্গ রাশিসমূহের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে এবং তরঙ্গ রাশিসমূহের পরিমাপ করতে পারবে। এখানে কি দেখতে পাচ্ছ, একটু আগে যে দেখলা সমুদ্রের যে ঢেউ, ঢেউটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা যদি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখো ব্যাপারটা তো, এখানে ঢেউয়ের পানিকে যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে কল্পনা করো, এই যে এখানে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, এগুলো যদি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে তুমি কল্পনা করতে পারো, তাহলে ঢেউটা কিন্তু এভাবেই সৃষ্টি হচ্ছে। আর কণাগুলো দেখো উপরে আর নিচে কম্পনের মাধ্যমে হচ্ছে। এই লাল অংশটা খেয়াল করে দেখো, কণাগুলো একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। অর্থাৎ কণাগুলো উপরে আর নিচে কম্পন করছে, আর তরঙ্গটা মনে হচ্ছে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কণাগুলো যাচ্ছে না। কি কারণে তাহলে ঢেউয়ের সৃষ্টি হলো? ঢেউ কি সঞ্চালিত করে? কিভাবে সঞ্চালিত করে? অর্থাৎ বায়ুপ্রবাহ এখানে কি করলো, পানির এক স্থান থেকে অন্য স্থানে শক্তিটা সঞ্চালিত করে দিল, কিন্তু পানির কণাগুলোকে, অর্থাৎ এগুলোকে এইভাবে স্থানান্তরিত করে না। এটার অর্থ হলো কণাগুলো শুধু উপরে নিচে কম্পন ঘটে। অর্থাৎ এই কণাটা কখনো এখানে আসবে না, এটা তার জায়গায় থেকে উপরে নিচে কম্পন করবে। যেমন এই লাল রঙের কণাটির কথা যদি চিন্তা করো, তাহলে দেখো সেটা তার জায়গায় আছে, শুধু উপরে নিচে কম্পন করছে। একে কি বলে? একে বলে তরঙ্গ। কিছুক্ষণ আগে যে দেখেছিলাম যে একটা পুকুরে যে বল ছুঁড়ে মারলে যে আলোড়নের সৃষ্টি হয়, সেখান থেকে আমরা এই তরঙ্গের বৈশিষ্ট্যটা বলতে পারি। এক, তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। দেখো এখানে পানির মাধ্যমে তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে, মাধ্যমের কণাগুলো স্থানান্তর ঘটে না। একটু আগে যেটা দেখলা, এখানে দেখতে পাচ্ছ যে পানির কণাগুলো এখান থেকে এখানে সরে যাচ্ছে না,
জাস্ট উপরে নিচে কম্পন করে। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে। অর্থাৎ সমুদ্রে যে তোমরা অনেকেই কক্সবাজারে গিয়েছো, সেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের ঢেউ কি করে, তোমাকে এসে আঘাত দিচ্ছে। অর্থাৎ তুমি যখন ঢেউয়ের আঘাতটা পাচ্ছ, তার মানে এই যে ঢেউর মধ্যে একটা শক্তি আছে। তাহলে ঢেউটা হচ্ছে তরঙ্গ, তাহলে তরঙ্গ অবশ্যই কি করে, শক্তি সঞ্চালন করে। আচ্ছা, এখন মনে করো এটা একটা কাপড়, যেখানে এরকম কিছু বিন্দু আকার কিছু প্রিন্ট করা আছে। কাপড়টাকে যদি আমি এভাবে বাতাসের মধ্যে রাখি, তাহলে সেটা কাপড়টা মনে হচ্ছে কি উপরে নিচে তরঙ্গ আকারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রিন্টের যে কণাগুলো আছে, দেখো কণাগুলো দিয়ে যে প্রিন্টটা করা হয়েছে কাপড়টাকে, সেই প্রিন্টের কণাগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে না, শুধুমাত্র উপরে আর নিচে কম্পন করছে। দেখো এই রেখাটার দিকে খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করো, আমার মাউস পয়েন্টারটা যেদিকে আছে, যখন এই কাপড়টা তরঙ্গ আকারে সামনের দিকে যাচ্ছে, কিন্তু এই প্রিন্টের কণাগুলো, অর্থাৎ মানে প্রিন্টে যে কণাগুলো দেওয়া হয়েছে এখানে কাপড়টার উপর, যে কণাগুলোর মাধ্যমে যে প্রিন্টটা করা হয়েছে, সেগুলো কিন্তু সামনের দিকে যাচ্ছে না, সেগুলো শুধু উপর আর নিচের উঠছে। দেখো আমি মাউস পয়েন্টার দিয়ে একটা জিনিস দেখাচ্ছি। দেখো একটা কণাকে দেখাচ্ছি, দেখো এই কণাটি এই উপরে উঠছে আবার নিচে নামছে, কিন্তু সেটা এই কণাটা এখানে আসছে না। অর্থাৎ এটা দিয়েও আমরা বুঝতে পারি যে এখানে তরঙ্গটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কণাগুলো উপরে নিচে কম্পন করছে। তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার মানে হলো তরঙ্গ কম্পনের দিকের সাথে এই যে কণাগুলো যদি কম্পনের দিক চিন্তা করি, সেটা উপরে আর নিচে, আর তরঙ্গটা অগ্রসর হচ্ছে এই বরাবর, অর্থাৎ এর আড়াআড়ি বরাবর। তাহলে তরঙ্গের কণার কম্পনের দিক হচ্ছে উপর নিচ, আর তরঙ্গ অগ্রসর হচ্ছে আড়াআড়ি ভাবে। তাহলে এরা একে অপরের সাথে কি লম্বভাবে অগ্রসর হচ্ছে। অর্থাৎ তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হচ্ছে। এভাবে সৃষ্ট তরঙ্গের নামটা কি? এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। একটা স্প্রিংকে যদি এভাবে ধাক্কা দেওয়া হয়, তাহলে দেখো আমরা এই ঘটনাটা অনেকে খেয়াল করেছি যে কখনো কোথাও কোথাও সংকোচন ঘটছে, কোথাও কোথাও প্রসারণ ঘটছে। এটাও এক ধরনের তরঙ্গ। এখানে তরঙ্গটি কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে। কেন? কারণ দেখো কম্পনের দিক হচ্ছে আড়াআড়ি, এবং তরঙ্গটাও এগিয়ে যাচ্ছে, অর্থাৎ অগ্রসর হচ্ছে তাও আড়াআড়ি ভাবে। অর্থাৎ কম্পন যেদিকে হচ্ছে, তরঙ্গটি অগ্রসর সেদিকে হচ্ছে। সেই জন্য এখানে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে। আর এই ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। অর্থাৎ শব্দ এখানে শব্দ বাতাসের মধ্যে, ঠিক এভাবেই সঞ্চালিত হয় শব্দ তরঙ্গটি। মূল্যায়ন। কিছুক্ষণ আগে যে আমরা স্প্রিং এর তরঙ্গটি দেখলাম, উৎপন্ন তরঙ্গটি কিভাবে অগ্রসর হচ্ছে আর একটু ব্যাখ্যা করি। এটাকে যদি আমরা চিত্র আকারে দেখতেছি, এখানে সংকোচন ঘটেছে, এখানে প্রসারণ ঘটেছে, আবার সংকোচন, আবার প্রসারণ। এভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গটি সামনের দিকে অগ্রসর হয়েছিল। এটি কোন তরঙ্গ? এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। পানির ঢেউ, এটা আমরা প্রথমেই দেখেছিলাম। এটা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। উৎপন্ন তরঙ্গটি কিভাবে অগ্রসর হচ্ছে? কম্পনের দিকের সাথে লম্বভাবে। সুতরাং উৎপন্ন তরঙ্গটির নাম কি? অনুপ্রস্থ তরঙ্গ। এবার তরঙ্গ সংক্রান্ত রাশি সম্পর্কে আমরা জানব। এখানে একটি তরঙ্গ দেখানো হচ্ছে, তরঙ্গটি অগ্রসর হচ্ছে এদিকে, কিন্তু কম্পনের দিক হচ্ছে উপর নিচ, এই জন্য এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ।
তরঙ্গস্থিত যে কোনো একটি কণা যদি তুমি বিবেচনা করো, যেমন এটি, তাহলে মাধ্যমের কণার স্পন্দন, এই কণাটির স্পন্দন গতি দ্বারা তরঙ্গটা সৃষ্টি করেছে। এই যন্ত্রটার নাম কি? সরল দোলক। অনেকেই দেখেছো তোমরা, পুরোনো আমলের যে ঘড়িগুলো আছে এগুলোতে দেখা যায়, এটাকে আমরা পেন্ডুলাম বলে থাকি। পূর্ণ স্পন্দন কখন বলবো আমরা? যদি যদি এই দোলকটি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা ধরে রাখি, মনে করি এখানে এই বিন্দুটি, তাহলে দোলকটি এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে আবার যখন এই বিন্দুতে ফিরে আসবে তখনই একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে, এবং ওই পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজনটা হবে সেটি হবে কি? তার পর্যায়কাল টি। অর্থাৎ আমরা স্লাইডটা আমরা একটু দেখি। মনে করো স্পন্দনটি শুরু হলো, এদিকে সময়টা দেখে নিবা। তাহলে দেখো এই বিন্দু থেকে শুরু হয়ে আবার যখন এই বিন্দুতে আসলো তখন এখানে যে সময়টা তুমি দেখে নিলা সেটাই হচ্ছে কি? পূর্ণ স্পন্দনের একটা সময়। পূর্ণ স্পন্দনের সময়টাকেই বলা হচ্ছে কি? পর্যায়কাল। পর্যায়কালের দ্বারা এককটা কি হবে? যেহেতু এটা একটি সময়, তাহলে এককটা অবশ্যই হবে সেকেন্ড। এবার দেখো এখানে একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখানো হয়েছে, এগুলো হচ্ছে মাধ্যমের কণাটা, তরঙ্গের কণাগুলো। তাহলে পূর্ণ স্পন্দন এখান থেকে শুরু হয়ে এখানে, অর্থাৎ এটা এখান থেকে এসে আবার যখন এই জায়গায় আসলো, অর্থাৎ সমদশা সম্পন্ন কণাতে যখন ফিরে আসলো তখনই একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। একটি পূর্ণ স্পন্দনের দূরত্বটাই হলো কিন্তু তার ওই তরঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এখানে আসতে যে পূর্ণ স্পন্দন হয়েছে সেই দূরত্বটা হচ্ছে, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই চিত্রটি দ্বারা কি বোঝাচ্ছে? এখানে পূর্ণ কম্পনের সৃষ্টি হচ্ছে বা পূর্ণ স্পন্দনের সৃষ্টি হচ্ছে কয়টি? এটা আমরা যদি গোনার চেষ্টা করি, মনে করো এই যে বক্স আকারের মধ্যে যে পূর্ণ কম্পনগুলো সম্পূর্ণ হয়েছে তার মধ্যে সময় লেগেছে 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যতটি দোলন দিবে বা যতটি স্পন্দন হবে সেটাই হচ্ছে কি? কম্পাঙ্ক। অর্থাৎ 1 সেকেন্ডে উৎপন্ন পূর্ণ তরঙ্গগুলোই হলো কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দিবে সেগুলোই হচ্ছে কি? সে মানটাই হচ্ছে কম্পাঙ্ক। এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেখানো হয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত, কারণ কণা থেকে এই কণা পর্যন্ত তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এবার নিচের চিত্রটি খেয়াল করি। এখানে বৃত্তের যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিই, ধরলাম এখান থেকে বিন্দুটা আমরা যদি ধরে নিই, তাহলে দুদিকেই খেয়াল করবে এই বিন্দু থেকে যখন যাত্রা শুরু করবে তাহলে এটা পুরো সম্পূর্ণ ঘুরে এসে যখন এই বিন্দুতে আসবে একটা পূর্ণ দোলন হবে, ঠিক সাথে সাথে এই জায়গাটাও সে অতিক্রম করছে। অর্থাৎ দেখো তাহলে বৃত্তের এই কণাটা এখান থেকে যাত্রা শুরু করে যখন এখানে আসলো ঠিক একই সময়ে এই কণাটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে শেষ করলো, অর্থাৎ এতটুক দূরত্বটাই হচ্ছে কি? একটি পূর্ণ কম্পন, এবং দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দিয়ে নির্দেশিত করব। আর এফ যাকে আমরা কম্পাঙ্ক বলছি, অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন দিবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক, যেটাকে আমরা এফ দ্বারা নির্দেশিত করব। আর তরঙ্গের বিস্তার যেটা এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতাটা তরঙ্গের, সেটা হচ্ছে কি? তরঙ্গের বিস্তার, যেটাকে আমরা এ দ্বারা নির্দেশিত করব। চিত্রটি খেয়াল করো, কিছুক্ষণ আগে এটা দেখেছো, যেটা একটা পূর্ণ দোলনে বা পূর্ণ স্পন্দনে বা পূর্ণ কম্পনে, যেভাবে বলো না কেন, এখানে বৃত্তাকার পথে একটা পূর্ণ দোলন হচ্ছে, ঠিক একই সাথে
অনুপ্রস্থ তরঙ্গের আকারেও একটা পূর্ণ দোলন কোথায় কোথায় হচ্ছে, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা হলো তরঙ্গের দিক, সরণ, বেগ, ত্বরণ। অর্থাৎ তরঙ্গের দিকটা কোন দিকে, সরণটা কোন দিকে, বেগ কত, ত্বরণ কত, এই সামগ্রিক অবস্থাগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় দশা। এটা তরঙ্গের দিক। আর এই বিন্দুগুলো যেমন পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু, এগুলো হচ্ছে তরঙ্গের কণাগুলোর দশা। অর্থাৎ এখানে পি আর কিউ বিন্দুটি কিন্তু একই দশা আছে, আর আর এবং এস বিন্দুটি একই দশায় আছে। খেয়াল করো, এটা অক্ষ থেকে এটা উপরের দিকে, এটা উপরের দিকে, আবার এদিকে অক্ষ থেকে এটা নিচের দিকে, এটাও নিচের দিকে। সুতরাং এরা একই দশায় আছে। এখানে আমরা যদি তরঙ্গের বেগ সম্পর্কে বলতে চাই, অর্থাৎ তরঙ্গটা যে এগিয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই তার একটা বেগ থাকবে। আমরা জানি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলা হয়। তাহলে একইভাবে তরঙ্গের বেগ হবে, তরঙ্গ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। মনে করো তরঙ্গটি 1 সেকেন্ডে, এই যে এখান থেকে এতটুকু 1 মিটার, এখান থেকে ধরুক 2 মিটার, এখান থেকে ধরুক 3 মিটার ধরে নাও। তাহলে তরঙ্গটি এখান থেকে এখানে আসতে সময় নিয়েছে মনে করো 1 সেকেন্ড। তাহলে তরঙ্গটি 1 সেকেন্ডে অতিক্রম করলো 3 মিটার। তাহলে আমরা বলতে পারি তরঙ্গের বেগ 3 মিটার/সেকেন্ড। তরঙ্গের বেগ একক হলো মিটার/সেকেন্ড। তাহলে আমরা এখন কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল দিয়ে লিখতে হবে, এদের মধ্যে সম্পর্কটা একটু দেখব। আমরা জানি টি হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ তাহলে টি সেকেন্ডে স্পন্দন সংখ্যা হচ্ছে একটি। আমরা তখন বলেছিলাম যে একটি পূর্ণ দোলন দিতে যে সময়টা লাগে সেটা হচ্ছে কি, পর্যায়কাল। এদিকে আমরা বলা হচ্ছে পর্যায়কাল হচ্ছে ক্যাপিটাল টি। অর্থাৎ আমরা একটি পূর্ণ স্পন্দন, পূর্ণ দোলন দিতে সময় লাগে টি সেকেন্ড। তাহলে সেটাকে যদি লিখি, টি সেকেন্ডে স্পন্দন সংখ্যা হচ্ছে একটি, তাহলে 1 সেকেন্ডে কতটুকু হবে, 1/t। আর 1 সেকেন্ডে যতটি পূর্ণ দোলন দেয় সেটি হচ্ছে কি, কম্পাঙ্ক। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এফ সমান 1/t। অর্থাৎ 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যা যা, কম্পাঙ্কও তা। এবার কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। একটি পূর্ণ কম্পনের সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। আমরা সেটা একটু আগে দেখেছি যে একটা পূর্ণ কম্পনে বা পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করে তরঙ্গটি, যে দূরত্ব অতিক্রম করবে সেটি হচ্ছে ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এফটি পূর্ণ কম্পনের সময় তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কি হবে? একটির জন্য যদি ল্যামডা হয় তাহলে এফটি পূর্ণ কম্পনের সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হবে এফ ল্যামডা। আর এফটি পূর্ণ তরঙ্গের তৈরির সময়টা হচ্ছে 1 সেকেন্ড। কেননা এফটি পূর্ণ তরঙ্গ 1 সেকেন্ডেই হয়, যেহেতু আমরা কম্পাঙ্কের সংজ্ঞা থেকে এটা শিখেছি যে 1 সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন দিবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে এফটি পূর্ণ কম্পন দিবে। আর 1 সেকেন্ডে এফটি যদি পূর্ণ কম্পন দিয়ে থাকে তাহলে এফটি পূর্ণ কম্পন দিয়ে যে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছি সেই দূরত্বটা যেতে সময় লাগবে 1 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 সেকেন্ডের সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব এফ ল্যামডা। আর 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। তাহলে আমরা লিখতে পারি তরঙ্গের বেগ ইকুয়ালস টু এফ ল্যামডা। একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, অর্থাৎ ল্যামডা দেওয়া আছে। বাতাসের শব্দের বেগ অর্থাৎ ভি দেওয়া আছে 340 মিটার/সেকেন্ড হলে এর কম্পাঙ্ক আর পর্যায়কাল বের করো, অর্থাৎ এফ আর টি বের নির্ণয় করতে হবে। দলীয় কাজ। এই তরঙ্গটির দশা ও তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করো।
মূল্যায়ন। তরঙ্গ কত প্রকার ও কি কি? একটু আগে আমরা জেনেছি সেটা। তরঙ্গ দুই প্রকার, একটা অনুপ্রস্থ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে মূল পার্থক্যটা কোথায় বলতে পারবে? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে মাধ্যমের কণাগুলো উপরে নিচে কম্পন করবে আর তরঙ্গটি তার লম্বভাবে অগ্রসর হবে কম্পনের দিকের সাথে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গে মাধ্যমের কণার কম্পনের দিক এবং তরঙ্গের দিক সমান্তরালভাবে যাবে। এটা হচ্ছে তাদের মূল পার্থক্য। তরঙ্গের বেগ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? আমরা একটু আগে জেনেছি বেগের সাথে যখন তুমি কম্পাঙ্ক আর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয় করেছো, ওখানেই পেয়েছো যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সুতরাং ভিটা কার উপর নির্ভর করে? এফ এবং ল্যামডার উপর, অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গের দুটি শীর্ষবিন্দুর দূরত্বকে কি বলে? অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য, কারণ আমরা জানি সমদর্শ সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কণার সর্বাধিক সরণকে কি বলে? এটা হচ্ছে বিস্তার। বাড়ির কাজ। একটি পূর্ণ স্পন্দনের বা পূর্ণ কম্পনের বা পূর্ণ দোলনের বা তরঙ্গের বেগটা দেওয়া আছে 320 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্কটা দেওয়া আছে 40 হার্টজ। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক ব্যাখ্যা করো। প্রদত্ত তথ্য থেকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এখানে ভি আছে, এফ আছে, তুমি ল্যামডাটা বের করবা। তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের উপর নির্ভরশীল। গাণিতিক যুক্তি সহ ভাষা আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।